সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুহতারিন খায়ের ব্রোহি। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের অধ্যায় 3, যার নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা, এর পাঠ 1, 2, 3 নিয়ে পুরো ক্লাসে আলোচনা করব। চলো তাহলে এখন আমরা জেনে নিই আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা। এরপরে আমরা আলোচনা করব যে গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব। এরপরে আমরা যে সর্বশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ। চলো তাহলে এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে। আমরা আমাদের অধিকাংশ সময় কিন্তু আমাদের গৃহের মধ্যে কাটিয়ে থাকি। এখন এই গৃহটা যদি শান্তিপূর্ণ সুশৃঙ্খল হয়ে থাকে তাহলেও কিন্তু আমাদের জীবনযাত্রাটা অনেকটা সোজা হয়। প্রত্যেকটা গৃহের ব্যবস্থাপনার কি বিভিন্ন ধরন থাকে, বা প্রত্যেকটা বাসার বিভিন্ন রকমের কাজের ধরন থাকে। তো এই প্রত্যেকটা বিষয় খেয়াল করে কিন্তু গৃহ ব্যবস্থাপনা করা হয়। এখন এই গৃহ ব্যবস্থাপনার দিকে খেয়াল করে দেখা যাবে যে প্রত্যেকটা বাসার বিভিন্ন রকমের উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। এই উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করার জন্যই কিন্তু বিভিন্ন রকমের কাজ করা হয়। এই কাজগুলোর দিকে খেয়াল করলে আমরা 3টা প্রশ্ন দেখতে পারি। সেটা হচ্ছে যে কে বা কারা কাজটি করছে, কাজটা কেন করা হচ্ছে এবং কাজটা কিভাবে করা হচ্ছে। এই 3টা প্রশ্ন যখন আমরা এগুলোর উত্তর খুঁজতে যাই, তো তখন আমরা দেখবো কি যে কে বা কারা কাজটা করছে। মানে দেখা যায় যে একটা বাসায় নিশ্চয়ই কেউ একা কোনো কাজ করে না, সবাই যৌথভাবেই কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করে থাকে। কারা কাজটি করছে, কাজটা কেন করা হচ্ছে। প্রত্যেকটা বাসারই কিন্তু বিভিন্ন রকমের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এই লক্ষ্য বা উদ্দেশ্যটাকে পূরণ করার জন্যই কিন্তু সেই কাজটা করা হয়। বিভিন্ন সময়, বুদ্ধি বা টাকা পয়সা, শ্রম এই সবকিছু সমন্বয় ঘটিয়েই কিন্তু একটা কাজ করা হয়। পরবর্তীতে যেটা হয় যে সেটা কাজটা কিভাবে করা হয়। এখন একটা যে কোনো কাজের বিভিন্ন রকমের পন্থা বা উপায় থাকতে পারে। একটা বাসায় যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু সেই যে বিভিন্ন উপায়গুলো থাকে, এই উপায়গুলোর প্রত্যেকটা উপায় সম্পর্কে জেনে কোনটা উপায় সিলেক্ট করলে সেই কাজটা ভালোভাবে হবে এবং সেই কাজটার রেজাল্টটা ভালো হবে, সেইটা সিলেক্ট করেই কিন্তু আমাদের কাজটা কিভাবে হবে সেটা করা হয়। এবং কাজটা করার পরে সেটার একটা মূল্যায়ন করা হয় যে কাজটার ফলাফলটা আসলে ভালো হলো না মন্দ হলো। যদি ভালো হয় এর মানে যেই পন্থা অবলম্বন করে কাজটা করা হয়েছে সেটা ঠিক ছিল, এবং যদি মন্দ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা সংশোধনেরও সুযোগ থাকে যে কাজটা হয়তো বা অন্য কোন উপায় করলে ভালো হতো, বা এভাবে করলে হয়তো বা রেজাল্ট একটু ভালো হতে পারতো, কাজটা ভালো হতো। এই সবগুলো কিন্তু জানা যায়। এখন গৃহ ব্যবস্থাপনা জিনিসটা আসলে কি, তাহলে আমরা বলতে পারি যে গৃহ ব্যবস্থাপনা মানে একটা বাসায় বিভিন্ন সম্পদের সমন্বয় ঘটিয়ে যে একটা পরিকল্পনা করা হয়, সংগঠন করা হয়, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন করা হয়, এইটার সমন্বয়টা কিন্তু হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এখন এই 4টি ধাপ যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন, গৃহ ব্যবস্থাপনায় কিন্তু এই 4টি ধারাবাহিক ধাপে সম্পন্ন হয়। চলো তাহলে এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। আমরা এতক্ষণ বললাম যে গৃহ ব্যবস্থাপনা একটা ধারাবাহিক পদ্ধতি, এবং এই ধারাবাহিক পদ্ধতিতে যে 4টা ধাপ আছে এটা হচ্ছে যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। এগুলোর 4টা ধাপ সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে ধাপটা আছে সেটা হচ্ছে যে পরিকল্পনা করা। এখন যে কোনো কাজ করার পূর্বে আমরা কিন্তু একটা পরিকল্পনা করে কোনো কাজ করি, কারণ পরিকল্পনা করলে হয় কি কাজটা সুন্দরভাবে করা যায় এবং কাজটার ফলাফলটাও কিন্তু ভালো হয়। যেমন পরিকল্পনা ছাড়া যদি আমরা কোনো কাজ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেই কাজে সময় বেশি ব্যয় হয়, কিংবা কাজটার মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, এবং দেখা যায় যে কাজের যে ফলাফল থাকে সেটাও কিন্তু তখন ভালো হয় না। তো সেরকম আমাদের বাসায় যখন কোনো কাজ করা হয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটার জন্য কিন্তু কোনো কাজের পূর্বে আমরা একটা পরিকল্পনা করে কাজটা করে থাকি, যে বাসার এই কাজটা কে করবে বা কারা করবে, কেন করবে এবং কিভাবে করবে। এই সবগুলো বিষয় মিলেই কিন্তু প্রথমে আমরা একটা পরিকল্পনা করে থাকি। এবং পরিকল্পনা সাধারণত আমরা করে থাকি, সেটা যদি আমরা লিখিতভাবে করে থাকি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কারণ পরিকল্পনা যখন লিখিতভাবে হয় তখন কিন্তু সেটা সবার মনে থাকে এবং সেটা কাজ করতেও সুবিধা হয়। দ্বিতীয় যে ধাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সংগঠন।
সংগঠন মানে হচ্ছে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করা। এখন গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো কাজ করতে যাই, তো সেই কাজটা আমরা একটু আগে বললাম যে কে করবে, কারা করবে, কিভাবে করবে, সেটার কিন্তু আমরা একটা পরিকল্পনা করে ফেলি। এখন এই কাজ এবং কাজটা কারা করবে এবং একটা কাজ করার জন্য যে বিভিন্ন আর্থিক একটা অপচয় একটা বা আর্থিক যে একটা বিষয় থাকে সেটার একটা বিষয় থাকে, তো সেই সব কিছুর একটা কিন্তু সমন্বয় সাধন করতে হবে। যে সমন্বয় সাধনটা বলতে বোঝায় যে হচ্ছে যে কাজটা কে করছে। এখন কোনো কাজ একটা একটা কোনো ভারী বা কোনো বিষয় কোনো কাজ হলো, সেটা যদি একটা কোনো ছোট বাচ্চাকে করতে দেওয়া হয়, সে কিন্তু সেটা করতে পারবে না। এরকম হচ্ছে কাজটার কাজ হিসেবে সেটা ভালোভাবে মানুষ হিসেবে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে যে কাজটা কে করতে পারবে, এবং সেটার সাথে হচ্ছে একটা শ্রম কিংবা যে সম্পদের একটা সমন্বয় থাকে, সেই সমন্বয়টা একত্র করে সেই সংগঠন করতে হবে। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ। একটু আগে আমরা বললাম যে পরিকল্পনা করতে হবে, সংগঠন করতে হবে। এখন এই কাজটা পরিকল্পনা এবং কাজটা কে করবে, কিভাবে করবে, সেটা করার পরে আসে হচ্ছে নিয়ন্ত্রণের যে বিষয়টা, মানে কাজটা সম্পাদনার যে বিষয়টা থাকে। এখন কাজটা পরিকল্পনা হলো, কাজটা ডিস্ট্রিবিউট করা হলো যে কে কিভাবে করবে, কিন্তু এখন যদি নিয়ন্ত্রণটা ঠিক মতো না হয়, কাজটা কিন্তু ঠিক মতো হবে না, বা মানে কাজটা ঠিক মতো করা যাবে না। তো কাজটা সঠিকভাবে সম্পাদনা করার জন্য কিন্তু সেখানে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে। পরবর্তী এবং সর্বশেষ যে ধাপটা থাকে সেটা হচ্ছে যে একটা কাজের মূল্যায়ন। মূল্যায়নটা হতে হবে যে যখন একটা কাজ করা হয়ে যাবে এবং কাজটার ফলাফল আমরা দেখতে পারবো যে আচ্ছা কাজটার ফলাফল কি ভালো হলো নাকি খারাপ হলো। এখন কাজটার ফলাফল যদি ভালো হয়, তাহলে বলতে হবে যে আগে যে তিনটা ধাপ আমরা আলোচনা করলাম, যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, এই ধাপ তিনটাই সঠিকভাবে ঠিকমতো করা হয়েছে জন্যই সেটার মূল্যায়নটা কিন্তু ভালো হলো। কিন্তু যদি এমন হয় যে কাজটার রেজাল্টটা ভালো হলো না, বা কাজটা ভালোভাবে হলো না, বা যে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল পরিবারের সেই কাজটা করার ক্ষেত্রে সেটা আমাদের পূরণ হলো না, সেই ক্ষেত্রে তখন আমরা কি করব? তখন আমাদের উচিত হবে যে কাজটা আমরা যে পরিকল্পনা করেছিলাম, মানে শুরু থেকে আবার রিভাইজ করা, যে পরিকল্পনাটা আমাদেরকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে যাতে কাজটার মূল্যায়নটা পজিটিভ হয় বা কাজটার ফলাফলটা যাতে পজিটিভ হয়। এই চারটি বিষয় খেয়াল করেই কিন্তু গৃহ ব্যবস্থাপনার এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব। যে কোনো কাজ করার পূর্বে আমরা যদি সেটা পরিকল্পনা করে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হয়, কাজটা সুন্দরভাবে করা যায় এবং কাজটার ফলাফলটাও কিন্তু ভালো হয়। এখন যে কোনো পরিকল্পনা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখিতভাবে করতে হয়, যাতে কিন্তু সেটা আমাদের মনে থাকে। এখন পরিকল্পিত যে কাজ মানে হচ্ছে যে পরিকল্পনার মাধ্যমে যখন কোনো কাজ করা হয় সেটাই কিন্তু পরিকল্পিত কাজ। এখন দেখে নিই যে এই যে পরিকল্পিত কাজের সুবিধাগুলো কি কি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে কোন কাজের পরে আমরা কোন কাজ করবো। একটা পরিকল্পনা থাকলে যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি সকালে উঠবো, উঠার পরে এরপরে আমার এই কাজটা আছে, আমাকে অফিসে এই কাজটা করতে হবে, বা আমাকে স্কুলে যেতে হবে, স্কুল থেকে আসার পরে আমার এই কাজটা করতে হবে, হোমওয়ার্কটা করতে হবে, কিংবা এই পড়াটা আগে পড়তে হবে। এরকম যদি আমরা একটা পরিকল্পনা কাজ করে রাখি বা লিখিত ভাবে লিখে রাখি, তাহলে কিন্তু কোন কাজের পরে কোন কাজ সেটা আমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে সব কাজ সময় মতো সম্পন্ন করা যায়। আমরা যখন পরিকল্পনাটা করি, আচ্ছা ঠিক আছে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা এই কাজটা করব। বিশেষ করে দেখা যায় যে আমরা যখন আমাদের পড়ার একটা রুটিন বানাই, যে আচ্ছা ঠিক আছে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত আমি বাংলা পড়বো বা ইংরেজি পড়বো, এরপর এত থেকে এত সময় পর্যন্ত আমি এটা পড়বো, এরকম যদি আমরা লিখিত রাখি, তাহলে কি হয় যে সব কাজগুলো আমাদের কিন্তু সময় মতো সম্পন্ন হয়ে যায়। এরপরে দেখা যায় যে আমাদের সময় মতো সম্পন্ন হওয়ার ফলে হয় কি, এটা বিশৃঙ্খলা দেখা যায় না। এর আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে সময়, শক্তি, টাকা কিংবা সম্পদেরও কিন্তু সঠিক ব্যবহার হয় যদি পরিকল্পিত কাজ করা হয়। এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে যে যে কোনো কাজে সফল হওয়া যায় যদি সেটা পরিকল্পনা হিসেবে করা যায়। যেহেতু আমাদের বিশৃঙ্খলা থাকছে না, কোন কাজ কোন সময় হবে সেটা আমরা জানতে পারছি, আমাদের সময়ের অপচয় হচ্ছে না, অর্থের অপচয় হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু সেইখানে সফল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী কাজটা করে থাকি। পরিকল্পিত কাজের বিপরীতটাই হচ্ছে কিন্তু অপরিকল্পিত কাজ।
যেমন যেখানে কোনো পরিকল্পনা থাকে না কোনো কাজ করার সময়। এই যে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে এই যে পরিকল্পিত কাজের আমরা যে সুবিধাগুলো একটু আগে দেখলাম, এটার অপোজিটটাই কিন্তু এই অপরিকল্পিত কাজের জন্য আমাদেরকে ফেস করতে হবে। যে কোন কাজ কখন করবো আমরা জানি না, কত সময় নিয়ে করবো আমরা জানি না। কাজের মধ্যে অবশ্যই একটা বিশৃঙ্খলা দেখা যাবে যে আমাদের সময়, শক্তি, অর্থের অপচয় হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি আসলে আমরা সফল হচ্ছি না। এক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে নেওয়া যায় যে এখন আমাদের হয়তো পরীক্ষা আসে, দেখা যায় যে আমরা যদি ঠিক মতো রুটিন করে পড়াশোনাটা না করে থাকি, তখন দেখা যায় যে পরীক্ষার আগের দিন বা ওই সময়গুলোতে কিন্তু আমাদের একটা মিসম্যানেজমেন্টের কারণে একটা সমস্যা হয়ে যায় যে আমরা তখন কিছু বুঝতে পারি না যে এখন কি পড়বো, কি হবে, আমার পরীক্ষাটা কেমন হবে, আমাদের ঠিক মতো পড়া নাই। তো দেখা গেছে যে যদি আমরা আগে থেকে পরিকল্পনা করে রুটিন করে পড়াশোনাটা করে থাকি, তখন কিন্তু পরীক্ষা আসলে আমাদেরকে ওই প্রবলেমটা ফেস করতে হয় না, আলটিমেটলি পরীক্ষায় আমরা ভালো ফলাফল করতে পারি। কিন্তু যদি এই যে পরিকল্পনা না করে আমরা কোনো পরীক্ষায় বসতে যাই, তখন কিন্তু আলটিমেটলি দেখা যায় যে পরীক্ষাও ভালো হবে না এবং আমাদের রেজাল্টও খারাপই আসবে। তো একটা যে কোনো কাজ করার সময় আমাদেরকে অবশ্যই বিভিন্ন পরিকল্পনা করেই আগাতে হবে, যাতে আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি এবং সফল হতে পারি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় সঠিক সিদ্ধান্ত। যে কোনো কাজ করার কিন্তু অনেকগুলো পন্থা বা উপায় থাকে। এই অনেকগুলো পন্থা আর উপায়ের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে সেটা বেছে নেওয়াটাই কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেই পন্থাটা অবলম্বন করে আমরা সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা সফল হওয়া যায়, সেটাই কিন্তু হচ্ছে সঠিক সিদ্ধান্ত। এটাই কিন্তু আমাদের যেটা লক্ষ্য থাকে বিভিন্ন রকমের, এই লক্ষ্য অর্জনে এই সঠিক সিদ্ধান্তটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটাও অর্জিত হয় না এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা বিফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে থাকে। তো এই যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোন কোন পন্থাগুলো, অনেক পন্থা তো থেকে থাকতে পারে, এর মধ্যে কোনটা আসলে অবলম্বন করলে আমার লক্ষ্য অর্জনটা ইজি গোয়িং হবে, এটা বেছে নেওয়াটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা উদাহরণ হিসেবে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় যে যখন আমরা আমাদের একটা ট্যুরে ভুটান যাচ্ছিলাম, তো ভুটান যাওয়ার সময় দুটো পথ অবলম্বন করা যায়, একটা হচ্ছে আমরা বাসেও যেতে পারি কিংবা প্লেনেও যেতে পারি। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি বাসে যাই সেই ক্ষেত্রে হবে কি আমরা একটা আমাদের প্লেন ফেয়ারের থেকে এই ভাড়াটা অনেকটা কম হবে এবং সাথে দেখা যায় যে যদি আমরা বাসে যাই পুরো জার্নিটা আমরা সবাই বন্ধুরা মিলে উপভোগ করতে পারবো, কারণ সেখানে আমরা অনেক দৃশ্য, অনেক জায়গা, অনেক রাস্তা কিন্তু দেখতে পারবো এবং আমাদের ভ্রমণটা কিন্তু অনেক আনন্দদায়ক হবে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে যারা প্লেনে গিয়েছে এবং যারা বাসে গিয়েছে তাদের মধ্যে কম্পেয়ার করে দেখা গিয়েছে যে যারা বাসে গিয়েছে আসলে তাদের জার্নিটাই বেশি আনন্দদায়ক ছিল। তো এরকম যখন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিব যে কোনো কাজের ক্ষেত্রে, তো অবশ্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করে সেই সিদ্ধান্তটা নিতে হবে। গৃহ ব্যবস্থাপনা সিদ্ধান্তটাও কিন্তু একদম সেরকমই। একটা বাসায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের অনেকগুলো উপায় হয়তো বা সামনে আসবে, কিন্তু কোনটা অবলম্বন করলে আমাদের প্রত্যেকটা গৃহের যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেটা পূরণ হবে, সেটা কিন্তু আমাদের জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সিদ্ধান্ত কিন্তু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দলীয়। এখন কোনো ছোট কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো কারণে আমরা দেখা গেছে যে অনেক সিদ্ধান্ত কিন্তু তোমরা একাও নিতে পারো, সেটা হচ্ছে একক সিদ্ধান্ত। এবং পরবর্তীতে যেটা আছে দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তটা দেখা যায় যে আমাদের বাসায় অনেক সময় বিভিন্ন পরিবারে অনেক বড় রকমের কোনো সমস্যা থাকে যেটা কিন্তু একা একা বসে কখনোই সিদ্ধান্তটা নেওয়া যায় না, সেটা পরিবারের সকলের সাথে কনসাল্ট করে সবার সাথে একসাথে বসে সেই সিদ্ধান্তটা নিতে হয়, সেটাই কিন্তু দলীয় সিদ্ধান্ত। এই দলীয় সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন রকমের নীতিমালা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটা ধারাবাহিক একটা বিষয় থাকে, সেই প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা বুঝতে হবে এবং সেই সম্পর্কে কিন্তু সবার একটা ধারণা থাকতে হবে। মানে যখন আমরা সবাই মিলে বসবো একটা সমস্যা সমাধান করার জন্য, সেই সমস্যাটা সম্পর্কে সবার জানতে হবে এবং সেইটার সম্পর্কে সবার ধারণা থাকতে হবে।
পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য কয়েকটা হচ্ছে পন্থা থাকবে। আমরা একটু বললাম যে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কয়েকটা পন্থা বা উপায় থাকে। তো প্রত্যেকটা যখন উপায়ের মধ্যে কোন উপায়টা আমাদেরকে হচ্ছে সিলেক্ট করতে হবে, এর আগে কোন কোন উপায়ে আমরা ওটা সমাধান করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। পরবর্তী থাকবে সেটা হচ্ছে যে পন্থাগুলো প্রত্যেকটা চিন্তা করতে হবে, মানে যে প্রত্যেকটা যে পন্থা আমরা আলাদা করলাম, যে ঠিক আছে এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এই পন্থাগুলো, এবং প্রত্যেকটা পন্থা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে যে কোন পন্থাটা অবলম্বন করলে কি কি হতে পারে, কি কি সমস্যা হতে পারে বা কি কি লাভ হতে পারে, এই সবগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে উপায়টা ভালো হবে সর্বোচ্চ, এবং যেটা করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে, সফল হওয়া যাবে, সেই পন্থাটা কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং এই সর্বশেষ যেটা দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে আসে সেটা হচ্ছে যে পন্থাটা সবাই মিলে অবলম্বন করা হলো সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা বাসার মধ্যে সবাই মিলে বসে মিটিং করছে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটাই হচ্ছে সবাই মিলে একসাথে বসে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হচ্ছে একটা দলীয় সিদ্ধান্ত। চলো তাহলে এখন আমরা জেনে নিই আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারলাম। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে সেটা হচ্ছে যে গৃহ ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে। এখন গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জেনেছি যে গৃহ ব্যবস্থাপনার 4টা ধাপ থাকে। যে প্রথম ধাপটা হচ্ছে যে পরিকল্পনা, মানে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে। পরের যেই ধাপটা সেটা হচ্ছে যে সংগঠন, মানে কোনো কাজ পরিকল্পনা করার পরে সেটা কাজটার হচ্ছে সংগঠন করতে হবে, সেটা হচ্ছে মানে হচ্ছে সমন্বয় সাধন করতে হবে কাজ, কর্মী এবং সম্পদের মধ্যে, মানে কাজটা কারা করবে, কিভাবে করবে এবং কেন করবে, এই সবকিছুর মধ্যে কিন্তু একটা সমন্বয় সাধন করতে হবে। পরবর্তীতে আসে সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা হচ্ছে যে একটা কাজ পরিকল্পনা করার পর সেটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, মানে হচ্ছে যে কাজটা যাতে কার্য সম্পাদন করতে পারে, কাজটা যাতে সম্পন্ন হতে পারে সেই জন্য কাজটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে যে কাজের মূল্যায়ন, মানে একটা কাজ যখন করা শেষ হয়ে যাবে সেটার সঠিক মূল্যায়নটা করতে হবে যে সেটা ভালো হলো নাকি মন্দ হলো। এই ভালো মন্দরও আমরা একটা বিষয় আলোচনা করেছি যে ভালো হলে সেটা হচ্ছে যে আমাদের কাজটা করা ঠিক আছে, এবং যদি আমাদের রেজাল্টটা মন্দ হয় সেই ক্ষেত্রে হবে কি কাজটা আমাদেরকে পুনরায় একটা সিদ্ধান্ত নিতে হবে যে কাজটা আর অন্য কি উপায়ে করা যেতে পারে। পরবর্তীতে যেটা আমরা দেখেছি যে গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং শেষ যে বিষয়টা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে যে গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দুই রকমের দেখেছি, একটা হচ্ছে একক সিদ্ধান্ত আর একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। এখন এই দলীয় সিদ্ধান্তের বিভিন্ন রকমের আমরা নিয়মগুলো দেখেছি, যেমন একটা যখন সিদ্ধান্ত নিতে হবে কোনো সমস্যার সমাধান করার জন্য, প্রথমে সেই সমস্যাটা সম্পর্কে প্রত্যেকটা পরিবারের সদস্যের জানতে হবে যারা সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। সেই সমস্যার সম্পর্কে জানার পরে সেই সমস্যাটা কি কি উপায়ে সমাধান করা যেতে পারে সেই উপায়গুলো সম্পর্কে জানতে হবে, এবং সেই উপায়গুলোর মধ্যে কোন উপায়টা অবলম্বন করলে সমস্যাটা ভালোভাবে সমাধান করা সম্ভব সেটাও কিন্তু জানতে হবে, এবং সর্বশেষে যখন আমরা একটা পন্থা অবলম্বন করব সেটা বাস্তবায়নও করতে হবে। আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাইলে আমার ঘরে আমার স্কুলের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে চোখ রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।